বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া 10টি ছাত্র আন্দোলন। বর্তমানে ছাত্র আন্দোলনে সারা দেশ উত্তাল হলেও বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। বাংলাদেশের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় সকল অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য এবং স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে বিভিন্ন সময় ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 2024-এর হাসিনা সরকার পতনের আন্দোলন পর্যন্ত প্রায় প্রতিটি আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে আসছে এবং প্রতিটি আন্দোলন বাংলাদেশের রূপরেখা বদলে দিয়েছে। দ্য আর্ট বাংলার আজকের পর্বে আমরা আপনাদের এমনই 10টি ছাত্র আন্দোলন সম্পর্কে জানাবো যা বাংলাদেশের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছে এবং তৈরি করেছে নতুন ইতিহাস। তবে এখানে উল্লেখ্য যে তালিকার আন্দোলনগুলো 1 থেকে 10 পর্যন্ত সাজানো হয়েছে প্রতিটি আন্দোলন সংঘটিত হওয়ার সময়ের উপর ভিত্তি করে, গুরুত্বের উপর ভিত্তি করে নয়। 1. 52 ভাষা আন্দোলন। 52 ভাষা আন্দোলন হল তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের 1947 থেকে 1956 সাল পর্যন্ত সংঘটিত হওয়া একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মূলত 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্ররা প্রাণ হারায় বলে এটিকে 52 ভাষা আন্দোলন বলা হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার পর এই অঞ্চলের ছাত্র সমাজই প্রথম অনুধাবন করেছিল যে বাঙালিরা প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পায়নি। দেশভাগের মাত্র 7 মাসের মাথায় 1948 সালের মার্চ মাসে বাংলার ছাত্র সমাজকে রাষ্ট্রভাষার দাবিতে মাঠে নামতে হয়। যখন 1948 সালের 21শে মার্চ পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে এসে বলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরই ধারাবাহিকতায় 1952 সালে আরও একবার এই ভাষা আন্দোলন গতিশীল হয়, যখন 1952 সালের 27শে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন একই ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে পূর্ব পাকিস্তানের সকল মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এবং 30শে জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালিত হয়। পরবর্তীতে 21শে ফেব্রুয়ারিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে তৎকালীন পাকিস্তান সরকার 21শে ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী 144 ধারা জারি করে, কিন্তু অদম্য বাঙালি এবং ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে মিছিলে যোগ দেয়, আর 144 ধারা ভঙ্গের অভিযোগে মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। এতে নিহত হয় রফিক, শফিক, জব্বার, শফিউল সহ আরও কয়েকজন ছাত্র, যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশ। চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1999 সালের 17 নভেম্বর বাঙালিদের মাতৃভাষার প্রতি ত্যাগ স্বীকারের স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2. 62 শিক্ষা আন্দোলন। পাকিস্তান জন্মের পর থেকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পর্যন্ত সংগঠিত নানা আন্দোলনের মধ্যে 1962 সালের শিক্ষা আন্দোলন গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়। আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র 2 মাসের মাথায় 1958 সালে শরীফ কমিশন গঠন করে এবং এই শরীফ কমিশনের নেতৃত্বে 1959 সালে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে, যেখানে মূলত আইয়ুব খানের ধর্মান্ধ, রক্ষণশীল, সাম্রাজ্যবাদী শিক্ষা সংকোচন নীতির পূর্ণ প্রতিফলন ঘটেছিল। এই শিক্ষানীতিতে বিভিন্ন স্তরে বৈষম্য সহ উচ্চশিক্ষা ধনী শ্রেণীর জন্য সংরক্ষিত করা হয়েছিল। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, শিক্ষকদের কর্মঘণ্টা 15 ঘণ্টা করা, এমনকি শিক্ষাকে পণ্য হিসেবে বর্ণনা করা হয় এই শিক্ষানীতিতে। ফলে এই শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এদেশের ছাত্র সমাজ সাংগঠনিকভাবে 1960 এবং 1961 সালে 21শে ফেব্রুয়ারি উদযাপন করে। পরবর্তীতে 1962 সালে সোহরাওয়ার্দী গ্রেপ্তার হলে সারা দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে নিহত হয় বাবুল, গোলাম মোস্তফা, ওয়াজিউল্লাহ নামক 3 জন শিক্ষার্থী। আহত হন আরও অনেকে এবং গ্রেফতার হয় শত শত শিক্ষার্থী।
আন্দোলনের তীব্রতায় বেগতিক হয়ে আইয়ুব খান শরীফ কমিশনের শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। তবে আইয়ুব সরকার পুরো ঘটনাটিকে শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা বলে বিবৃতি দিয়ে প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিয়ে দেয়, যার ফলে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখনো এই আন্দোলন সম্পর্কে অতটা অবহিত নয়। ৩. ৬৬-র ৬ দফা আন্দোলন। ১৯৬৬ সালে সংঘটিত ৬ দফা আন্দোলনকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। এটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। ১৯৬৬ সালে উত্থাপিত এই দাবির সঙ্গে সে সময় এদেশের সব শ্রেণীর মানুষ একাত্মতা প্রকাশ করেছিল। প্রথমে এটি মূলত একটি রাজনৈতিক ও গণ আন্দোলন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আন্দোলনটি বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতা ও সরকারি চাপের মুখে নানাবিধ সংকটে পড়ে। পরবর্তীতে ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ৬ দফা আন্দোলন ধীরে ধীরে গতি ধরে, যার মূলে ছিল ছাত্রলীগ। ছাত্রলীগ এই ৬ দফা দাবিতে সাধারণ ছাত্রদের অংশগ্রহণের আহ্বান জানায় এবং ছাত্ররা এই আন্দোলনে যোগ দিয়ে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেয়। তাই এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অতুলনীয়। এই আন্দোলনে এদেশের সাধারণ মানুষ এবং ছাত্ররা পুরোপুরি সফল না হলেও এর ফল ছিল সুদূরপ্রসারী। কেননা অনেক ঐতিহাসিকবিদরাই মনে করেন ৬ দফার এই আন্দোলনের মধ্যেই মূলত বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। ৪. ৬৯-এর গণঅভ্যুত্থান। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় ৬৯-এর গণঅভ্যুত্থান। ১৯৬৮ সালের নভেম্বরে ছাত্রদের অসন্তুষ্টি কেন্দ্র করে আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত ঘটে এবং মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘোষিত গভর্নর হাউস ঘেরাওয়ের মাধ্যমে তা গণ আন্দোলনের রূপ নেয়। ১৯৬৯ সালের ৪ জানুয়ারি গঠন করা হয় ছাত্র সংগ্রাম কমিটি, যারা ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়। আইয়ুব সরকারের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনগণ ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি হাতে নেয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে এই গণ আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এর মাত্র ৩ দিন পর ২৪ জানুয়ারি নবম শ্রেণীর ছাত্র মতিউর পুলিশের গুলিতে নিহত হলে পরিস্থিতি সরকারের নাগালের বাইরে চলে যায়। সরকার সেনাবাহিনীর ওপর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। অবশেষে বাধ্য হয়ে আইয়ুব খান গোলটেবিল বৈঠকের আহ্বান করেন, তবে এই গোলটেবিল বৈঠক ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ফলে আইয়ুব সরকার ২৫ মার্চ ১৯৬৯ সালে ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এতে করে গণ অভ্যুত্থান কিছুটা স্তমিত হলেও এদেশের মানুষের মনে তৈরি হয় নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা, যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন বাংলাদেশ। ৫. ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। ৯০-এর আন্দোলনের প্রেক্ষাপট শুরু হয় ১৯৮২ সালের ২৪শে মার্চ, যখন তৎকালীন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় বসেই তিনি সামরিক শাসন জারি করেন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে ছাত্র সমাজ। ১৯৮৩ এবং ৮৪ সালে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি সাহা সহ নিহত হয় অনেক ছাত্রছাত্রী। এই ঘটনার পর থেকেই সারা দেশে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, যার সমাপ্তি ঘটে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর। মূলত ১৯৯০ সালের ১০ অক্টোবর জেহাদ নামক এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে সেই মৃত লাশকে কেন্দ্র করে একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠকরা। ২৪টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমর্থনে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। এর সাথে আন্দোলনে যুক্ত হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীরা। ছাত্র সংগঠনের মিলিত শক্তির সামনে সেনাবাহিনী কার্যকর কিছু করে উঠতে পারেনি।
ছাত্রদের আন্দোলনে জনগণ সমর্থন দেওয়া মাত্রই এটি গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুসেইন মোহাম্মদ এরশাদ এই গণ অভ্যুত্থানের মুখে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন, যা ইতিহাসে 90-এর এরশাদ পতন আন্দোলন নামেও পরিচিত। আর ইতিহাসে 90-এর স্বৈরাচার বিরোধী এই আন্দোলন সফল হয়েছিল পুরোপুরি ছাত্রদের দৃঢ়তায়। 6. 2007 সালের শিক্ষক মুক্তির আন্দোলন। দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে 2007 সালের 11 জানুয়ারি থেকে তত্ত্বাবধায়ক সরকারের নামে বাংলাদেশের সেনা শাসন চলছিল, যা বাংলাদেশের ইতিহাসে 1/11 নামে কুখ্যাত। কারণ ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের জরুরি অবস্থা জারি করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয় এবং প্রায় সকল রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি দেশের যেখানে সেখানে ক্যাম্প তৈরি করা শুরু হয়। এমনই একটি ক্যাম্প খোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 2007 সালের 20 আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোক প্রশাসন বিভাগের ছাত্রদের মধ্যে ফুটবল খেলা চলছিল, যেখানে খেলা দেখাকে কেন্দ্র করে ছাত্র ও সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্মম অত্যাচার চালায় সেনাবাহিনী। প্রতিবাদ করতে গেলে লাঞ্ছিত হন লোক প্রশাসন বিভাগের শিক্ষক মুবাশশির মোনেম। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে গেলে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ছাত্রদের কাছে সেনা সদস্যদের ক্ষমা চাওয়ার ও ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি ওঠে, কিন্তু সেনাবাহিনী তা মেনে নেয়নি। এই অবস্থায় 21 আগস্ট নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে সকল শিক্ষার্থীরা। বিক্ষোভে গুলি চালায় পুলিশ। নীলক্ষেত টিএসসি কার্যকল এলাকাসহ ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হন শতাধিক শিক্ষার্থী। 22 আগস্ট আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্প সরিয়ে নিতে বাধ্য হয় সেনাবাহিনী। কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনে যেসব শিক্ষকরা সমর্থন দিয়েছিল, 23 আগস্ট তাদের গ্রেফতার করা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষকদের গ্রেফতার করে সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয় এবং সন্ধ্যার মধ্যে ঢাবি ও রাবির শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ 66 দিন পর খুলে দেওয়া হয় ঢাবি ও রাবি ক্যাম্পাস। ফিরে এসে শিক্ষার্থীরা গ্রেফতারকৃতদের মুক্তির জন্য আরও জোরালো দাবি তোলে। প্রবল চাপের মুখে সরকার আটককৃতদের মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকেই প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় 23 আগস্টকে কালো দিবস হিসেবে পালন করে আসছে। 7. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নো ভ্যাট আন্দোলন। নো ভ্যাট আন্দোলন ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ওপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে সংগঠিত ছাত্র আন্দোলন। তৎকালীন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2015-16 অর্থ বছরের খসড়া বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার ওপর 10% কর আরোপ করে। সমালোচনার মুখে তা কমিয়ে 7.5% করে, যা 1 জুলাই থেকে কার্যকর করা হয়। এরই ফলশ্রুতিতে 2015 সালের 22 জুন শিক্ষার্থীদের একটি মিছিল অর্থ মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় ফিরে আসতে বাধ্য হয়। আগস্টে সরকার এই কর প্রত্যাহারে অস্বীকৃতি জানায় এবং শিক্ষার্থীদের কর্তৃক কর পরিশোধ করতে হবে বলে ঘোষণা দেয়, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরবর্তীতে সেপ্টেম্বর মাসের 9 তারিখে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সড়ক অবরোধে পুলিশ গুলি চালায়। তাই পরদিন দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কর প্রত্যাহারের দাবিতে এবং পুলিশি হামলার প্রতিবাদে সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামে। আন্দোলন চলাকালে ধানমন্ডি 27 নম্বর ও কাকলি মোড়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। বিক্ষোভে রাজধানীর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রবল চাপের মুখে 14 ডিসেম্বর সরকার টিউশন ফির উপর আরোপিত কর প্রত্যাহারের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। 8. কোটা সংস্কার আন্দোলন। 2018 সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য
সংগঠিত একটি ছাত্র আন্দোলন। 1972 সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত অনেক আগে শুরু হলেও এই আন্দোলনের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল, গুলির পাশাপাশি ছাত্রলীগের আক্রমণ, নির্যাতন সবকিছু সয়ে ছাত্ররা এই আন্দোলন চালিয়ে যায়। এমনকি অতর্কিত হামলা, নারীদের শ্লীলতাহানি, গভীর রাতে হল থেকে বের করে দেওয়া, আহতদের বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে বের করে দেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করে ক্ষমতাসীনরা। কিন্তু আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার অংশগ্রহণ এবং সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টির ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার। যদিও ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার করা, কোটা বাতিল নয়। 9. নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শেষ না হতেই 29 জুলাই নিরাপদ সড়ক চাই আন্দোলনে রাজপথে নেমে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর কর্মীতলায় বাস চাপায় 2 সহপাঠী নিহতের ঘটনার প্রতিবাদে 29 জুলাই থেকে 8 আগস্ট 2018 পর্যন্ত এই আন্দোলন সংঘটিত হয়, যা পরবর্তীতে গণবিক্ষোভে রূপ নেয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবরোধ করতে চাইলেও দুর্ঘটনার পরদিন থেকেই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও সরকার সমর্থক বলে অভিযুক্ত কিছু যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করে। কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে ফিটনেসবিহীন গাড়ি ভাঙচুর, ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভারদের পুলিশের কাছে সমর্পণ করা ছাড়াও একটি দেশের যানবাহনকে শৃঙ্খলিত করার দারুণ নিদর্শন প্রদর্শন করে, যা পৃথিবীর যে কোনো দেশের আন্দোলনের ইতিহাসে খুবই বিরল। স্কুল পড়ুয়া কোমলমতি এই শিক্ষার্থীদের আন্দোলনে মূল স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। 9 দিনের এই আন্দোলনে পুরো দেশের চিত্র বদলে গেলেও সরকার পক্ষ থেকে শুধুমাত্র গাড়ি চালকদের শাস্তি বৃদ্ধি ছাড়া আজও নিরাপদ সড়কের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। 10. বৈষম্য বিরোধী ও হাসিনা সরকার পতন আন্দোলন। 2024-এ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় সংস্করণ, যা পরবর্তীতে সরকার পতন আন্দোলনে রূপ নেয়। মূলত 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর সব ধরনের কোটা বাতিল করে সরকার, কিন্তু 2024 সালের জুন মাসে বাংলাদেশ হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে, যার ফলে পুনরায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরই প্রতিক্রিয়াতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই আন্দোলনকে গণ আন্দোলন ও গণবিক্ষোভে রূপ দেয়। এর পরের দিন 15 জুলাই দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা করা হয়। একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। ফলে সারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়, যেখানে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা বাংলাদেশকে একটি রণক্ষেত্রে পরিণত করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে 20 জুলাই সারা দেশের সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয় ও কারফিউ জারি করে সরকার। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মাত্র 7% কোটা রেখে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। তবে এতদিনে এইসব ঘটনায় 1000 জনেরও অধিক শিক্ষার্থী ও আন্দোলনকারী নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
যদিও এর প্রকৃত সংখ্যা জানা যায়নি। কিন্তু সরকারের স্বৈরাচারী মনোভাব, পুলিশ ও ছাত্রলীগের বর্বরতা এই রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনকে একটি গণ অভ্যুত্থানে পরিণত করে। ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকার পতনের এক দফার ডাক দেওয়া হয়। পরদিন ৪ আগস্ট আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করে এবং সারা দেশে আরও ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটায়। আর তাই ৫ই আগস্ট আন্দোলনের সমন্বয়করা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে, যার ফলে ঢাকা ও এর আশেপাশের সকল জনগণ রাস্তায় নেমে আসে এবং গণভবন ঘেরাও করে। শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে গণহত্যার আদেশ দিলেও ৩ বাহিনীর প্রধান সেই আদেশ মানতে অস্বীকৃতি জানায়। ব্যাপক গণ আক্রোশের মুখে ২০২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং ভারতে পালিয়ে যায়, যার ফলে ছাত্রদের হাত ধরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়। পরিশেষে বলা যায়, বাংলাদেশে এখন পর্যন্ত সংগঠিত যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ও সহিংস আন্দোলন ছিল ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। আর তাই এই আন্দোলনের সকল শহীদদের প্রতি দ্য আর্ট বাংলা টিমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।